আমরা অসংখ্য ময়লা ফেলা অবস্থায় অসংখ্য লোকজনকে আমরা আটক করেছি, আমরা গাড়িগুলো সিজ করেছি, ভ্যানগুলো। এই জায়গাটা যখন আমরা বন্ধ করলাম, আপনার এই জায়গা ছেড়ে তারা বিভিন্ন জায়গায় এখন ময়লা ফেলা, এইগুলো যদি আপনি রাস্তার পাশে ময়লা ফেলা যদি বন্ধ না করেন, মানুষ যদি সচেতন না হয়, নিজে থেকে যদি ময়লা ফেলতে তার খারাপ না লাগে, তাহলে এই জিনিসটা আপনি বন্ধ করতে পারবেন না। সম্প্রতি এই গত 2-3 মাস শুধু রাস্তা ক্লিয়ার রাখা হয়নি, সেই 2-3 মাসে পুরো এলাকা আপনার বলিয়ারপুরের যেখানে ময়লা ফেলা হয় সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, তার ঠিক অপোজিটে পুরো এলাকা ময়লার ভাগার বানিয়ে ফেলেছে। তো ওইখান থেকে আসলে চলাচলের অযোগ্য হয়ে গেছে, ইভেন হাইওয়ে সড়কের অর্ধেক ময়লায় দখল হয়ে। জনাব সাইফুল ইসলাম, আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যেমনটা দায়িত্ব পালন করছেন, পাশাপাশি একই সাথে সাভার পৌরসভার প্রশাসকের দায়িত্বটিও আপনি পালন করছেন। আমরা যদিও দেখেছি সম্প্রতি সড়কের পাশ থেকে বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, ময়লা ফেলার নির্ধারিত জায়গা নিয়ে উদ্যোগ সহ বেশ কিছু পদক্ষেপ আপনি ইতিমধ্যে নিয়েছেন। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, সাভার উপজেলার ও পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান বাস্তব চিত্র প্রশাসনের দৃষ্টিতে আপনি কিভাবে দেখছেন এবং সমস্যার গভীরতা আসলে কতটুকু? ধন্যবাদ নোমান ভাই। হেলো সবার কর্তৃক আয়োজিত নগর বর্জ্য নাগরিক দুর্ভোগ সংকট দায় ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এই নাগরিক সংলাপে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার অধ্যাপক এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উপস্থিত রয়েছেন জনাব বরুণ ভৌমিক নয়ন, জ্যেষ্ঠ সাংবাদিক। এছাড়াও নুমান ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে এই এপিসোডে আবার পুনরায় ডাকার জন্য। আমাদের আজকের বিষয় যেগুলো ছিল নগর বর্জ্য নাগরিক দুর্ভোগ সংকট দায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তো প্রশাসনের দৃষ্টিতে আমি এটা কিভাবে দেখছি, আমি প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরে পৌরসভার অনেকগুলো সমস্যা আইডেন্টিফাই করি। একটা পৌরসভা আসলে কি জন্য প্রতিষ্ঠা করা হয়? নাগরিকদের অতিরিক্ত সুযোগ সুবিধা বা নাগরিকদের সুযোগ সুবিধা বেটার ভাবে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়। নাগরিক সুযোগ সুবিধা আসলে কোনগুলো থাকে? নাগরিকদের আসলে পৌরসভার কাছে চাহিদা খুব অল্পই। একটা হলো তারা অবকাঠামোর উন্নয়ন চায়, দ্বিতীয় বিষয় হলো তারা বর্জ্য অপসারণ চায়, তৃতীয়ত তারা রাস্তাঘাটে সিকিউরিটি লাইট এইগুলো চায়, তারা চায় ট্রাফিক ম্যানেজমেন্ট। এই 4-5টা শুধু বেসিক বিষয় চায় নাগরিক পৌরসভার কাছ থেকে। তো আসার পরে যেটা দেখলাম, সাভার পৌরসভা খুব বেশি পুরানো না হলেও যথেষ্ট ম্যাচিউর, বা ঢাকার পার্শ্ববর্তী এরকম একটা পৌরসভা যেটা সিটি কর্পোরেশন হওয়ার যোগ্য বা সিটি কর্পোরেশনের জন্য অনেকে দাবিও করে থাকেন। সেখানে শুরুতেই আমি যেটা দেখলাম যে রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার কোনো লোক নেই। বাংলাদেশের আপনি প্রত্যন্ত অঞ্চলে একটা পৌরসভায় গেলেও আপনি সকালবেলা উঠে দেখবেন রাস্তাঘাট সব পরিষ্কার, অর্থাৎ ঝাড়ুদাররা রাতের বেলা অথবা সকালবেলা ঝাড়ু দিচ্ছে। সাভার পৌরসভায় কোনো ঝাড়ুদার নেই। তো আমি পরীক্ষামূলকভাবে 20 জন ঝাড়ুদার নিয়োগ দেই এবং তারা কাজ করে। আপনারা হয়তো এখন মাঝে মাঝে ঘুম থেকে উঠলে রাস্তা সকালে পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছেন, কিন্তু এই 20 জন সাভার পৌরসভার জন্য যথেষ্ট নয়। আমি এটা 40 বা ভবিষ্যতে 90 করারও একটা চিন্তা ভাবনা নিয়েছি। দ্বিতীয় বিষয় যেটা, রাস্তাঘাটে লাইট নেই, সেগুলোর বিষয়ে আমরা পরিকল্পনা নিয়েছি। আমি সেদিকে না যাই, আজকের যে আমাদের নগর বর্জ্য নিয়ে আলোচনা, আমি সেদিকেই থাকি। তো এই ঝাড়ুদার নিয়োগ দেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে এই যে বাসা বাড়ি থেকে যে ময়লাগুলো, সেগুলো পৌরসভার কাজ, পৌরসভার শ্রমিক যারা রয়েছেন তাদের কাজ এগুলো সংগ্রহ করা। তো এখানে কি কি সমস্যা রয়েছে সেটা যখনই সংগ্রহ করতে যায়, আমাদের পৌরসভার লোকজন সংগ্রহ করে একটা জায়গায় রাখা কথা, সেই জায়গাটা পৌরসভায় নেই। এটার জন্য পৌরসভা একটা 9% জায়গা কিনেছিল, যেটা আবাসিক এলাকার ভিতরে, যেটা আসলে ব্যবহার উপযোগী না এই কাজের জন্য। যে কারণে পৌরসভার সামনের যে জায়গাটা, সেই জায়গাটা এই প্রাইমারি স্টেশন হিসেবে ব্যবহার করা হয়। তো পৌরসভায় ঢুকতে গেলে আপনার ময়লার গন্ধ লাগে, মানে এটা তো আসলে হয় না। এটার জন্য যে রকম একটা জায়গা দরকার সে জায়গা নাই। আমি জায়গা খুঁজতেছি, আমরা অনেকগুলো জায়গায় কথাও বলেছি, ভবিষ্যতে হয়তো আমরা একটা জায়গা কিনবো। দ্বিতীয়ত সেই ময়লাগুলো আপনার এই বর্জ্য ব্যবস্থাপনা পুরো পৃথিবীর একটা সমস্যা। এই বর্জ্য থেকে আপনি মুক্তি তখনই পাবেন যখন এই বর্জ্যগুলো আপনি রিইউজ করার সিস্টেম চালু করবেন অথবা এটা ডিস্ট্রয় করার সিস্টেম চালু করবেন, না হলে এই ময়লা তো সারা জীবন জমেই যাবে। তো আমাদের যে পরবর্তী স্টেশন, যেখানে বলিয়ারপুরের পাশে একটা খাস জায়গায় আমরা পৌরসভার ময়লাগুলো ফেলি, সেখানে গিয়ে আমরা ফেলেই দিচ্ছি, জমা হচ্ছে, কিন্তু এটা আসলে ডিস্ট্রয় করার বা রিইউজের কোনো সিস্টেম নেই। তো আমরা যে প্রাইমারি স্টেশনে এসে ময়লাটা রাখি,
সেখানে আমরা আমাদের প্রাক যারা এনজিও আছে তাদের সাথে একটা পৌরসভা, আমি এই কয়েকদিন আগে একটা চুক্তি করি, মাসখানেক আগে, যে তারা সেগ্রিগেট করবে। কিন্তু তাদের এই যে প্রতিদিন যে 400 টনের মতন প্রায় ময়লা জমা হচ্ছে, সেটা সেগ্রিগেট করার মতন জনবল বা তাদের প্রিপারেশন নেই। তো তারা আসলে একটা দুইটা ওয়ার্ডের অল্প কিছু বর্জ্য নিয়ে কাজ করে। তারা প্লাস্টিক বা মেটাল গুলো আলাদা করে এবং জৈব বর্জ্যগুলো আলাদা করে। তো এরকম চলে আমাদের। তার ভিতর আমাদের পৌরসভায়, এই যে পৌরসভা থেকে বলিয়ারপুর অর্থাৎ ঢাকার একদম পাশে নিয়ে যেতে প্রচুর যানবাহন সাপোর্টের দরকার, প্রচুর পরিমাণ ফুয়েলের দরকার এবং টাইম কনজিউমিং। তো সমস্যা যেটা বললেন, আমি পরবর্তী আলোচনায় বাকিগুলো বলবো। আমাদের সমস্যা যেটা, সেটা হলো আমাদের মস্তিষ্কে মননে আমার কাছে মনে হয়েছে একই সাথে আমাদের উদ্যোগেরও অভাব রয়েছে। প্রথমত এই সমস্যাগুলো খুব সহজেই সলভ করা যায় যদি আমরা ডাস্টবিন গুলো 3 ধরনের বা 4 ধরনের ডাস্টবিন প্রত্যেক বাসায় সরবরাহ করতে পারি। সব ক্যাটাগরি অনুযায়ী প্লাস্টিক এক জায়গায় ফেলা হবে, জৈব বর্জ্য এক জায়গায় ফেলা হবে, মেটাল এক জায়গায় ফেলা হবে, এরকম যদি আমরা ক্যাটাগরি করতে পারি। কিন্তু এই উদ্যোগ কিন্তু দেশের অনেক জায়গায় অতীতে নেওয়া হয়েছে, কিন্তু সফল হয়নি, কারণ আমাদের এই অভ্যস্ততা নাই, আমাদের এই অভ্যাসটা নেই। আমি আপনাকে একটু থামাতে চাই। আমরা প্লিজ। এই বিস্তারিত আলোচনায় নিশ্চয়ই যাব। তার আগে আমি আপনার দৃষ্টিকোণ থেকে একটি বিষয় জানতে চাই। পরিষ্কার যে বিষয়টি যেটি নিয়ে আপনি কাজ করছেন, আমরা দেখেছি সম্প্রতি আপনি বর্জ্যের ব্যবস্থাপনার উপর বেশ কিছু উদ্যোগ আপনি নিয়েছেন। কিন্তু আমরা সেই উদ্যোগে যাওয়ার আগে আমরা প্রথমে জানতে চাই, এখন বর্তমানে যে পরিস্থিতি সাভারের বর্জ্য ব্যবস্থাপনার ওভারঅল উপজেলা এবং আমরা যদি পৌরসভা দুটোকেই বলি, এই যে পরিস্থিতি আমরা সড়কের পাশে দেখি, যেটি আপনি সম্প্রতি অপসারণের উদ্যোগ নিয়েছেন, এটা কতটা গুরুতর অবস্থায় রয়েছে? আমি যদি জি সংক্ষেপে আপনার দৃষ্টিতে আপনি কেমনটি দেখছেন? জি, আমার দৃষ্টিতে আমি বলছি। আপনারা জানেন আমাদের এই ঢাকার ইসে মহাসড়ক, আসলে এখান থেকে প্রতিদিনই ভিআইপি মুভমেন্ট হয়। আমরা এটা নিয়মিতই পরিষ্কার রাখার চেষ্টা করি। বিশেষ করে 16ই ডিসেম্বর, 26শে মার্চ সহ বড় বড় ইভেন্টে আমরা এগুলো পরিষ্কার করি। সম্প্রতি এই গত 2-3 মাস শুধু রাস্তা ক্লিয়ার রাখা হয়নি। সেই 2-3 মাসে পুরো এলাকা আপনার বলিয়ারপুরের যেখানে ময়লা ফেলা হয় সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, তার ঠিক অপোজিটে পুরো এলাকা ময়লার ভাগাড় বানিয়ে ফেলেছে। তো ওইখান থেকে আসলে চলাচলের অযোগ্য হয়ে গেছে। ইভেন হাইওয়ে সড়কের অর্ধেক ময়লায় দখল হয়ে গেছে, এরকম একটা অবস্থা ছিল। তো এই সিচুয়েশন গুলো আমাদের আসলে নজরে আসার পর আমি এটা পরিষ্কার করি। পরিষ্কার করতে গিয়ে আমি যেটা দেখেছি, এই ময়লা পরিষ্কার করতে অসংখ্য মানে আমার 150 জন শ্রমিক 2 দিন কাজ করে শুধু ময়লাগুলো একটা সিস্টেমে নিয়ে এসেছে, লেভেলে নিয়ে এসেছে। পরে আমরা বালি ফেলিয়েছি, কিছু ময়লা সরিয়েছি। কিন্তু এই ময়লা অপসারণ করতে আপনার 1 মাস সময় লেগে যাবে এরকম। পরে এই জায়গাটা যখন আমরা বন্ধ করলাম, আপনার এই জায়গা ছেড়ে তারা বিভিন্ন জায়গায় এখন ময়লা ফেলাচ্ছে স্ক্যাটার বল। অর্থাৎ এইগুলো যদি আপনি রাস্তার পাশে ময়লা ফেলা যদি বন্ধ না করেন, মানুষ যদি সচেতন না হয়, নিজে থেকে যদি ময়লা ফেলতে তার খারাপ না লাগে, তাহলে এই জিনিসটা আপনি বন্ধ করতে পারবেন না। আমরা অসংখ্য ময়লা ফেলা অবস্থায় অসংখ্য লোকজনকে আমরা আটক করেছি, আমরা গাড়িগুলো সিজ করেছি, ভ্যানগুলো। কিন্তু তারা খুবই একদম গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে পরবর্তীতে আমরা তাদেরকে হয়তো ব্যবস্থা নিতে পারিনি। মানুষকে আমরা সচেতন করি, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমরা কথা বলি, আমরা চেষ্টা করি সরকারিভাবে যাতে অন্তত রাস্তায় কোনো ময়লা ফেলা না হয়, নির্দিষ্ট স্থান নির্ধারণের, সেটাও আমি অনেকটা করেছি। কিন্তু এই যে আমি যেটা বললাম, আমাদের এই এগুলো আমরা স্থায়ী সমাধানের দিকে যাচ্ছি, সেটা আমি হয়তো পরবর্তীতে আপনাকে বলবো। আমাদের এখানে অনেকগুলো পরিকল্পনা রয়েছে, অনেকগুলো প্রজেক্টও আমি একটা ইতিমধ্যে হুম, নিয়েছি। নিশ্চয়ই যে আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপে যাব। কিছুক্ষণ পরেই আমরা সেই আলাপে আসছি। আহ আমি এই পর্যায়ে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সম্প্রতি সড়ক থেকে এই যে বর্জ্য অপসারণ সহ যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এসব উদ্যোগ কি আসলে সাময়িক পরিচ্ছন্নতা কার্যক্রম, নাকি এটি দীর্ঘমেয়াদী বর্জ্য ব্যবস্থাপনারই আপনাদের অংশ? জি, ধন্যবাদ। আমি বিস্তারিত বলি এই ক্ষেত্রে। আপনারা জানেন বলিয়ারপুরে আমাদের একটি ডাম্পিং স্টেশন রয়েছে, এটা হলো উত্তর সিটি কর্পোরেশনের। সেখানে আমি যেটা বললাম যে ময়লা আপনার ডিস্ট্রয় না করলে বা এটা সেগ্রিগেট না করলে বা রিইউজ না করলে আসলে এই সমস্যা কখনোই সমাধান হবে না। এই সমস্যা সমাধান কল্পে আসলে সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে, যার ফুয়েল হবে আমাদের এই বর্জ্যগুলো। তো সেটা অনেকদিন ধরেই আমরা শুনছি, কিন্তু বর্তমান সরকার আসলে একটি কোম্পানির সাথে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং 2 বছর সময় দিয়েছে। তো এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পরই আমার মাননীয় প্রতিমন্ত্রী যিনি রয়েছেন স্থানীয় সরকার বিভাগের, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, যিনি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, তিনিও নির্দেশনা দিয়েছেন।
তো আমরা আসলে এই প্রকল্পটা বাস্তবায়নের পরপরই সাভার এবং কেরানীগঞ্জে আমাদের এই সেম প্রকল্প হবে যদি এই প্রকল্প সফল হয়। তো মাঝের যে ২ বছর টাইমটা, এই ২ বছরটা টাইমটা আমরা অস্থায়ীভাবেই এই সমস্যার সমাধান করব এবং ২ বছর পরে হয়তো আপনারা এটা স্থায়ী সমাধানে আসবে। তো এই অস্থায়ী সমাধানের ভিতর আমাদেরকে নির্দেশনা রয়েছে। তার ভিতর হলো আমরা জায়গা সিলেক্ট করেছি অলরেডি। কোন ইউনিয়ন কোন জায়গায় ময়লা ফেলবে, পৌরসভা কোন জায়গায় ময়লা ফেলবে, কিভাবে ফেলবে। এবং এর বায়ারা যদি আমরা সরকারিভাবেই সকল ময়লা কালেকশন করব। এর বাহিরেও যদি কোনো অসাধু ব্যক্তিবর্গ কোথাও ময়লা ফেলে আমরা যদি তাদের আইডেন্টিফাই করতে পারি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অর্থাৎ সাভার উপজেলার যে রাস্তার পাশে বা জনস্বাস্থ্যের ক্ষতি হয় এমন জায়গায় কেউ ময়লা ফেলতে পারবে না। এটা খুব শীঘ্রই ঘোষণা আসবে, হয়তো আপনার ১৫ দিন ১ মাসের ভিতরে দেখতে পাবেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে যথেষ্ট কনসার্ন, তিনিও নির্দেশনা দিয়েছেন। তো আমরা আসলে এই সব মিলিয়ে কাজ করছি। আশা করছি যে খুব দ্রুতই আপনারা এটা সঠিক বাস্তবায়ন দেখতে পাবেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি তো বেশ কিছু উদ্যোগ আপনারা ইতিমধ্যে নিয়েছেন যেটি বলছিলেন আপনি। আমি আপনার একটি বাস্তব অভিজ্ঞতা জানতে চাই। সাভারের এই যে বর্জ্য ব্যবস্থাপনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাজ করতে গিয়ে আপনি কোনটি মনে করছেন? এই যে নির্ধারিত ডাম্পিং জোনের অভাব, জনবল সংকট, সরঞ্জামের সীমাবদ্ধতা নাকি নাগরিক অসচেতনতা? আসলে নাকি কোনো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে সমন্বয়ের প্রয়োজন রয়েছে সেখানটাতে? ঠিক সংকটটি আসলে কোন জায়গাটিতে? আসলে চ্যালেঞ্জগুলো ঠিক কি আপনাদের? মূল চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো আসলে কি? তো এক জায়গায় না, চ্যালেঞ্জ অনেকগুলো মিলেই চ্যালেঞ্জ। আপনি যে বিষয়গুলো বললেন সবগুলোই চ্যালেঞ্জের অংশ। তার ভিতর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের আমি বলব নাগরিকদের যে লোভ, নাগরিক না ঠিক একটি মহলের লোভ, আর্থিক লোভ। তারা আমরা সরকারিভাবে যেগুলো কালেকশন করি তার বাহিরেও তারা কিছু ময়লা কালেকশন করে। মানুষের কাছ থেকে টাকা নেয়, আর্থিকভাবে তারা লাভবান হয়। এ পর্যন্ত ঠিক আছে হোক। বাট এই ময়লাগুলো তারা ফেলবে কই? তাদের তো ফেলার কোনো জায়গা নেই। তাহলে এই যে তারা ময়লা কালেকশন করছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু আবার সেই ময়লাটা ফেলেই আবার মানুষেরই দুর্ভোগ সৃষ্টি করছে। এটা হলো মূল সমস্যা। এবং এই লোকজনের বা এই গ্রুপ হলো খুবই ক্ষুদ্র। আমরা একজনকে বন্ধ করলে অন্য একজন দাঁড়িয়ে যায়, সে এইভাবে ময়লা ফেলে, রাতের আধারে ময়লা ফেলে, ফজরের সময় ময়লা ফেলে। তো এটা আসলে এই সচেতনতা না হওয়া পর্যন্ত আসলে আমার মনে হয় না এটা বন্ধ করা সম্ভব। তবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা তাদের ধরার চেষ্টা করছি। আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে প্রত্যেকের সাথে আলাপ হয়েছে, তারাও আসলে এই বিষয়ে সচেতন। তারাও আহ, তাদের যারা লোকজন আছে তাদের সবাইকে বলে দিয়েছে যাতে এটার সাথে ইনভলভ না হয়। এছাড়াও আমাদের হ্যাঁ জি, এছাড়াও আমাদের জনবল বা এই সংকটগুলো আসলে এটা আসলে মানে অজুহাত দেখানোর জন্য বলা যেতে পারে, কিন্তু ইচ্ছা থাকলে আসলে এগুলো সবগুলোই সমাধান করা সম্ভব। যেমন আপনি জানেন আমি পৌরসভাতে, যেহেতু আমার পৌরসভা এই বিষয়টা পারছে না, বা পৌরসভা প্রতি মাসে প্রায় ৫০ লক্ষ টাকা বর্জ্য ব্যবস্থাপনায় খরচ হচ্ছে, যেটা বছরে প্রায় ৬ কোটি টাকা। এত টাকা না খরচ করে আমরা এটা যদি পুরোপুরি আউটসোর্সিং এ দিয়ে দেই, অর্থাৎ প্রফেশনাল লোকজন ময়লা কালেকশন করবে, তারা সেটা নিয়ে আমাদের নির্দিষ্ট ডাম্পিং স্থানে ফেলবে। এতে পৌরসভার আহ, যে হলো মানে এফিসিয়েন্সি, যারা যারা এফিসিয়েন্ট যারা প্রফেশনাল তারা এই কাজটা করলে প্রত্যেকটা বাড়ি থেকে ময়লা নেওয়া সম্ভব। এবং আমরা যে টাইম ফ্রেম বেঁধে দিব তার ভিতরেই তাহলে ময়লা নিবে। তো এইটা যদি বাস্তবায়ন হয় আমার মনে হয় যে পৌরসভার সমস্যাটা সমাধান হবে, এবং পৌরসভা হলে বাকি উপজেলাগুলো বাকি ইউনিয়নগুলো আমরা এটা করা সম্ভব হবে। তো এটার জন্য আসলে আমি কথা বলেছি অনেকের সাথে। আমরা এই জুলাই থেকেই কাজ করার কথা ছিল, কিন্তু জুলাইতে আমরা পারবো না, হয়তো আগস্ট মাসে আমরা এই আউটসোর্সিং এ চলে যেতে পারি।